আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের দশম শ্রেণীর রসায়ন ক্লাসে। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে খনিজ সম্পদ এবং জীবাশ্ম জ্বালানি নিয়ে। আমাদের এই পৃথিবীটা শুরু থেকেই এরকম ছিল না। আমাদের এই পৃথিবীতে আগে ঘন জঙ্গল, শৈবাল, ছত্রাক, নিচু এলাকা, জলাভূমি, সাগর, মহাসাগরে পরিপূর্ণ ছিল। কিন্তু মিলিয়ন মিলিয়ন বছর ধরে এ সকল উদ্ভিদ এবং প্রাণীর দেহাবশেষ হাজার হাজার ফুট পানি, মাটি, বিভিন্ন শিলার আস্তর হয়ে পড়ে থাকে। উচ্চ চাপ, উচ্চ তাপমাত্রা, মিলিয়ন মিলিয়ন বছর ধরে বিভিন্ন ভৌত ও রাসায়নিক পরিবর্তন ঘটে কয়লা এবং পেট্রোলিয়াম এবং বিভিন্ন প্রাকৃতিক গ্যাসের সৃষ্টি হয়েছে। এদেরকেই বলা হচ্ছে জীবাশ্ম জ্বালানি, এবং যেটা আমাদের এই অধ্যায়ের মূল বিষয়। এখানে কয়লার মূল উপাদান হচ্ছে কার্বন, পেট্রোলিয়ামের মূল উপাদান হচ্ছে কার্বন এবং হাইড্রোজেন দিয়ে গঠিত যৌগ হাইড্রোকার্বন, এবং হাইড্রোকার্বন হলো একটি জৈব যৌগ। আরও রয়েছে অ্যালকোহল, অ্যালডিহাইড, কিটোন, কার্বক্সিলিক অ্যাসিড সহ আরও অনেকগুলো জৈব যৌগ রয়েছে, যা এই অধ্যায়ের আমাদের মূল আলোচনার বিষয়। এই অধ্যায়ে মূলত আমরা কার্বন এবং হাইড্রোজেন দিয়ে গঠিত হাইড্রোকার্বন জাতীয় যৌগগুলোর বিভিন্ন ধর্ম, রাসায়নিক এবং ভৌত ধর্ম, তাদের ব্যবহার, আমাদের প্রাত্যহিক জীবনে এই পদার্থগুলো কিভাবে কাজে আসছে সে সম্পর্কে আমরা জানব। এদের ব্যবহার, বিভিন্ন ধরনের রাসায়নিক সংযুক্তি সম্পর্কে জানব, এদের উৎপত্তি কোথায়, এই সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। তাহলে দেখো, এই অধ্যায়ের শেষে আমরা কি জানতে পারবো। আমরা এই অধ্যায়ের শিখন ফলগুলো একটু দেখে নিই। এই অধ্যায়ের শিখন ফল হিসেবে আমরা দেখতে পারি যে আমরা এই অধ্যায়ের শেষে জীবাশ্ম জ্বালানির ধারণা ব্যাখ্যা করতে পারবো, পেট্রোলিয়ামকে জৈব যৌগের মিশ্রণ হিসেবে ব্যাখ্যা করতে পারবো, পেট্রোলিয়ামের ব্যবহার ব্যাখ্যা করতে পারবো, হাইড্রোকার্বনের ধরন এবং শ্রেণীবিভাগ ব্যাখ্যা করতে পারবো, সম্পৃক্ত এবং অসম্পৃক্ত হাইড্রোকার্বনের প্রস্তুতির বিক্রিয়া ও ধর্ম ব্যাখ্যা এবং এদের মধ্যে পার্থক্য করতে পারবো, প্লাস্টিক দ্রব্য এবং তন্তু তৈরির রাসায়নিক বিক্রিয়া এবং এর ব্যবহার বর্ণনা করতে পারবো, পরিবেশের উপর প্লাস্টিক দ্রব্য অপব্যবহার কুফল, প্রাকৃতিক গ্যাস, পেট্রোলিয়াম এবং কয়লা ব্যবহারের সুবিধা, অসুবিধা এবং ব্যবহারের কৌশল ব্যাখ্যা করতে পারবো, হাইড্রোকার্বন থেকে অ্যালকোহল, অ্যালডিহাইড ও জৈব অ্যাসিডের প্রস্তুতির কৌশল ব্যাখ্যা করতে পারবো, অ্যালকোহল, অ্যালডিহাইড এবং জৈব অ্যাসিডের ব্যবহার বলতে পারবো, পরিবেশের উপর প্লাস্টিক দ্রব্যের প্রভাব সম্পর্কিত অনুসন্ধানমূলক কাজ করতে পারবো, পরীক্ষার মাধ্যমে জৈব এবং অজৈব যৌগের পার্থক্য করে দেখাতে পারবো, এবং জীবাশ্ম জ্বালানির সঠিক ব্যবহার সম্পর্কে সচেতনতা প্রদর্শন করব। এবার আসো অধ্যায়ের মূল আলোচনায়। জীবাশ্ম জ্বালানি, ফসিল ফয়েল। জীবাশ্ম জ্বালানি আসলে কাদেরকে বলা হচ্ছে? বহু প্রাচীনকালের উদ্ভিদ এবং প্রাণীর মৃতদেহের যে ধ্বংসাবশেষ মাটির নিচে পাওয়া যায় তাদেরকে বলা হয় জীবাশ্ম। শত শত বছর ধরে আগের প্রাণী এবং উদ্ভিদ দেহের ধ্বংসাবশেষ জমে এগুলা পাওয়া যাচ্ছে। কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস যেগুলো আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করছি, এগুলো সব কিছুই জীবাশ্ম রূপে মাটির নিচ থেকে পাওয়া যায়। তাই কয়লা, প্রাকৃতিক গ্যাস এবং পেট্রোলিয়ামকে বলা হয় জীবাশ্ম জ্বালানি। এখান থেকে জ্ঞানের প্রশ্ন আসে, জীবাশ্ম জ্বালানি কি? আরেকটা প্রশ্ন আসে, প্রাকৃতিক গ্যাস কি? প্রাকৃতিক গ্যাস বা ন্যাচারাল গ্যাস। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো মিথেন, সেটা হচ্ছে 80% থাকে। এছাড়া প্রাকৃতিক গ্যাসে ইথেন থাকে 7%, প্রোপেন 6%, বিউটেন এবং আইসোবিউটেন 4%, পেন্টেন থাকে 3%। কিন্তু বাংলাদেশে এ পর্যন্ত যে প্রাকৃতিক গ্যাসগুলো পাওয়া গিয়েছে তাতে 99.99% থাকে মিথেন। প্রশ্ন আসে, প্রাকৃতিক গ্যাস কী? তাহলে আমরা দুইটা জ্ঞানের প্রশ্ন পেলাম, জীবাশ্ম জ্বালানি এবং প্রাকৃতিক গ্যাস। এরপরে দেখো, পেট্রোলিয়ামের বিভিন্ন উপাদানসমূহ এবং তাদের পৃথকীকরণ নিয়ে একটা বিশাল আলোচনা রয়েছে। তোমরা এই আলোচনাটা পড়বে, পরে এই আলোচনা থেকে মোটামুটি তোমাদের অবজেক্টিভের জন্য এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট। এখানে পেট্রোলিয়ামের বিভিন্ন ধাপে যে উপাদানগুলোকে পার্থক্য করা হয়েছে, যেমন এখানে রয়েছে পেট্রোলিয়াম গ্যাস, গ্যাসোলিন, ন্যাপথা, কেরোসিন, ডিজেল গ্যাস, লুব্রিকেটিং তেল, জ্বালানি তেল এবং বিটামিন। এটা হলো একটা আংশিক পাতন পদ্ধতিতে আলাদা করা হয়েছে। এখানে আমাদের একটা চেম্বার নেওয়া হয়েছে, এই চেম্বারকে আমরা কতগুলো ধাপে ভাগ করতে পারি, এবং এই ধাপগুলোতে এমনভাবে ভাগ করা হয়েছে, খেয়াল করো, একদম নিচের দিকে রয়েছে উত্তপ্ত অংশটা যেখানে তাপ দেওয়া হচ্ছে, এবং এখানে টেম্পারেচারটা সবচেয়ে বেশি, সেটা হচ্ছে 340 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। এরপরে আস্তে আস্তে উপরের দিকে টেম্পারেচারটা আস্তে আস্তে কমতে থাকে। এটা অনেকটা পানির জলীয় বাষ্পে পরিণত হওয়ার সাথে যদি আমরা মিলাই, যে আমরা যে পাতিলে পানি গরম করার জন্য তাপ দিচ্ছি, সেখানে আমরা তাপ দেওয়ার ফলে পানির একদম নিচের যে অণুগুলো থাকে সেখানে সবচেয়ে বেশি পরিমাণে তাপ শোষিত হয়। আস্তে আস্তে উপরের দিকের অণুগুলোতে তাপ কমতে থাকে, কিন্তু
একটা সময় যাওয়ার পরে বাষ্প তৈরি হয় এবং উপরের বাষ্পগুলোও গরম থাকে। আমরা হাত দিলে পাতিলের উপরে একটা গরম ভাব অনুভূত হয় এবং অনেক উপর পর্যন্ত এই বাষ্প, যেহেতু বাষ্প বায়বীয় পদার্থ, সেটা উপরের দিকে খালি জায়গাটা দখল করতে থাকে। তো এখানে দেখা যায় যখন আমি পেট্রোলিয়ামকে উত্তপ্ত করা হয় তখন পেট্রোলিয়ামেরও এরকম ধোঁয়ার সৃষ্টি হয়। এই যে ধোঁয়াগুলোর সৃষ্টি হচ্ছে, এই প্রত্যেকটা ধোঁয়াকে যদি আমি ঠান্ডা করে শীতলীকরণের ব্যবস্থা করি তখন দেখা যায় সেখানে আমি সেই স্ফুটনাঙ্কের কোনো না কোনো পদার্থ পেয়ে যাচ্ছি। পেট্রোলিয়ামের যে উপাদানগুলো পাওয়া যাচ্ছে, যেমন গ্যাসোলিন, ন্যাপথা, কেরোসিন। কেরোসিনকে আমরা খালি অবস্থায় বা ডিজেল তেলকে খালি অবস্থায় কখনই পাবো না। পেট্রোলিয়ামকে উত্তপ্ত করি আমরা আংশিক পাতনের মাধ্যমে কেরোসিন এবং ডিজেল তেলকে তখন আলাদা করতে পারবো। কেরোসিনের স্ফুটনাঙ্ক হচ্ছে 170 ডিগ্রিতে পৌঁছানোর পরে এখানের যেই আংশিক কলামের যে স্তম্ভটা রয়েছে, এই স্তম্ভে শীতলীকরণের ব্যবস্থা করা হয় এবং শীতলীকরণের ব্যবস্থার ফলে এখান থেকে বাষ্পগুলো তখন ঠান্ডা হতে থাকে। এবং বাষ্প যখন ঠান্ডা হয়, তোমরা খুব ভালোভাবেই জানো, বাষ্প ঠান্ডা হয়ে আবার তরলে পরিণত হবে এবং তরলকে যদি আরও শীতল করা হয় তখন সেটা আবার কঠিনে চলে যাবে। তখন যদি আমরা এই কলামটার ব্যবস্থা না করতাম তাহলে সবগুলো অংশই বাষ্প হয়ে উড়ে যেত। কিন্তু যেহেতু আমরা এই কলামের মধ্যে শীতলীকরণের ব্যবস্থা রেখেছি, ফলে দেখা যায় আমাদের যে অংশটা, যেমন কেরোসিন, এই অংশটা 170 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যখন কেরোসিনে পরিণত হলো বা কেরোসিনে বাষ্প তৈরি হলো, সেটাকে শীতলীকরণের মাধ্যমে আমি আবার কেরোসিনটাকে এখান থেকে আলাদা করতে পারি। দেখো সবগুলোর সাথে আলাদা করে একটা অংশ দেওয়া আছে, যে অংশটার মাধ্যমে আমি প্রতিটা অংশকে আলাদা করতে পারবো। এই হলো আমাদের পেট্রোলিয়ামের উপাদানসমূহ। এবং তাদের এখান থেকে তোমাদের খুব বড় ধরনের কোনো প্রশ্ন আসে না। যেটা করবে, এই অংশটা একটু অবজেক্টিভের জন্য এই অংশটা একটু ভালোভাবে পড়বে। এখানে দেখো আমাদের পেট্রোলিয়াম থেকে যে অংশগুলো আমরা পেয়েছি, এই প্রত্যেকটার আলাদা করে বর্ণনা দেওয়া আছে। যেমন পেট্রোলিয়াম গ্যাস, এই অংশের স্ফুটনাঙ্ক হচ্ছে 0 থেকে 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। এই অংশে হাইড্রোকার্বন সমূহ থাকে, তাদের অণুতে কার্বন সংখ্যা হচ্ছে 1 থেকে 4। অর্থাৎ পেট্রোলিয়াম গ্যাসে আমি যেই হাইড্রোকার্বনগুলো পাবো তাদের মধ্যে কার্বন সংখ্যা থাকবে 1 থেকে 4। পেট্রোলিয়ামের শতকরা 2 ভাগ পেট্রোলিয়াম গ্যাস থাকে। এই গ্যাসকে চাপ প্রয়োগ করে তরলে পরিণত করে সিলিন্ডার ভর্তি করা হয়। এবং এলপিজি, এখান থেকে এই প্রশ্নটা আসে আমাদের জ্ঞানের প্রশ্নে, যে এলপিজি কি? এলপিজি হচ্ছে লিকুইডিফাইড পেট্রোলিয়াম গ্যাস, নামের রান্নার কাজে এবং অন্যান্য কাজে তাপ উৎপাদনের জন্য ব্যবহার করা হয়। তাহলে এলপিজি কি সেটা আমরা পেট্রোলিয়াম থেকে জানি। তারপর হচ্ছে পেট্রোল, এর স্ফুটনাঙ্ক কত, এখানে কার্বন সংখ্যা কত থাকে এবং এর ব্যবহার কী। ন্যাপথার স্ফুটনাঙ্ক কত, ন্যাপথাতে কার্বন সংখ্যা কতগুলো থাকে এবং ন্যাপথার ব্যবহার কী। কেরোসিনের স্ফুটনাঙ্ক কত, কেরোসিনে কার্বন সংখ্যা কতটি থাকে এবং কেরোসিনের ব্যবহারটা কী। তারপর ডিজেল, তারপর রয়েছে আমাদের প্যারাফিন, মোম এবং পিচ। এই অংশগুলো থেকে আমাদের যে অংশ যেটা পড়তে হবে, প্রত্যেকটা অংশের স্ফুটনাঙ্কটা জানতে হবে এবং সেখানে কার্বন সংখ্যা কতটি থাকে সেটা জানতে হবে এবং সেই সাথে এর ব্যবহারটা জানতে হবে। কারণ এখান থেকে জ্ঞানের প্রশ্ন এবং অবজেক্টিভ, মানে বলা যায় যে এখানে অবজেক্টিভ এবং জ্ঞানের প্রশ্নের একটা ভান্ডার এখানে, এবং খুবই ইম্পর্টেন্ট এই জায়গাটা। তোমরা যেটা করবে, অবজেক্টিভ এবং জ্ঞানের প্রশ্নের জন্য এই অংশটা খুব ভালোভাবে পড়বে। এবার আমাদের আলোচনার বিষয় হচ্ছে অ্যালিফেটিক হাইড্রোকার্বন সম্পর্কে। অ্যালিফেটিক হাইড্রোকার্বন এবং অ্যালিফেটিক হাইড্রোকার্বনের শ্রেণীবিভাগটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। একটু যদি আমরা বইয়ে দেখি যে অ্যালিফেটিক হাইড্রোকার্বন, প্রথমে জানতে হবে যে হাইড্রোকার্বন জিনিসটা কি। তো তোমরা আগেই জেনেছো অ্যালিফেটিক হাইড্রোকার্বনের আগে আমরা হাইড্রোকার্বন সম্পর্কে যদি জানি, হাইড্রোকার্বন হলো কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত একটি যৌগ, যেমন মিথেন, ইথেন, সাইক্লোহেক্সেন, বেনজিন। দেখতে পাচ্ছ যৌগগুলোতে কার্বন আর কার্বন ছাড়াও অন্য কোনো যৌগ থাকে না। হাইড্রোকার্বন মূলত দুই প্রকার, একটা হচ্ছে অ্যালিফেটিক হাইড্রোকার্বন আর একটা হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন। তাহলে এখান থেকে প্রশ্ন আসে হাইড্রোকার্বন কি বা হাইড্রোকার্বনের প্রকারভেদ কি। হাইড্রোকার্বন কি প্রশ্ন হচ্ছে যদি আসে, সেক্ষেত্রে সোজা উত্তর হবে হাইড্রোকার্বন হলো কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত যৌগ, যেমন মিথেন হচ্ছে CH4, এখানে এক অণু কার্বন এবং হচ্ছে একটা কার্বন পরমাণু এবং হচ্ছে 4টা হাইড্রোজেন পরমাণু যুক্ত হয়ে মিথেননটা গঠিত হয়। ইথিনে থাকে 2টা কার্বন পরমাণু আর 4টা হাইড্রোজেন পরমাণু। সাইক্লোহেক্সেনে থাকছে 6টা কার্বন পরমাণু, হাইড্রোজেন পরমাণু 12টা। বেনজিনে থাকছে 6টা কার্বন পরমাণু আর হাইড্রোজেনে 6টা কার্বন পরমাণু। এবং এগুলোতে দেখো কার্বন এবং হাইড্রোজেনের সংযুক্তিটা আলাদা থাকে, কিন্তু তারপরও
এদের সাথে অন্য কোনো মৌলের উপস্থিতিটা খুবই কম। এটাই হলো আমাদের হাইড্রোকার্বন। তাহলে হাইড্রোকার্বনের প্রকারভেদ যদি আলোচনা করি, হাইড্রোকার্বন কত প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে অ্যালিফেটিক হাইড্রোকার্বন, আর একটা হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন। অ্যালিফেটিক হাইড্রোকার্বনের অর্থ হচ্ছে চর্বিজাত। এই শ্রেণীর হাইড্রোকার্বন মূলত আমরা প্রাণীর চর্বি থেকে পেয়ে থাকি। এ কারণেই অ্যালিফেটিক শব্দটা এসেছে চর্বি, এই অনুযায়ী এর নামকরণটা করা হয়েছে উৎপত্তি অনুযায়ী। অ্যালিফেটিক হাইড্রোকার্বনকে যদি আমরা ভাগ করি, এবার দেখো অ্যালিফেটিক হাইড্রোকার্বনকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে মুক্ত শিকল হাইড্রোকার্বন, আর একটা হচ্ছে বদ্ধ শিকল হাইড্রোকার্বন। শিকড় শব্দটার সাথে আমরা পরিচিত, তবে রসায়নে এই শিকড় শব্দটার ক্ষেত্রে আমরা যে শিকলগুলো দেখি, শিকল মানে হচ্ছে একটা জিনিসের সাথে আরেকটা জিনিসের একটা সংযুক্তি থাকবে এবং এটা লম্বায় অনেক বড় হয়। তো মুক্ত শিকল বলতে তোমরা এই ধারণাটাই নিতে পারো যে অনেক বড় একটা শিকল, এবং এই শিকলগুলো হবে কার্বনের এবং এর সাথে থাকবে হাইড্রোজেন। তাহলে রসায়নের শিকলগুলো কিভাবে হয়? রসায়নের শিকলগুলো হচ্ছে কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত। যেহেতু হাইড্রোকার্বন বলছি, তাহলে হাইড্রোকার্বনের শিকল হবে মুক্ত। কেন হবে মুক্ত? হবে এই কারণে শিকলের কোনো মাথায় জোড়া দেওয়া থাকবে না। দেখো CH3, CH2, CH3, এই জিনিসটাকে আমি বলতে পারি কার্বনের শিকল। এবং এখানে কয়টা কার্বন আছে? 3টা কার্বন আছে। এবং তোমাদের জানতে হবে কার্বনের যোজনী হচ্ছে 4। তাহলে কার্বনের 4টা হাত ফিল আপ করার জন্য আমার যতগুলো হাইড্রোজেন লাগে, যেমন এই কার্বনের 4টা হাত ফিল আপ করার জন্য আমার 3টা হাইড্রোজেন লাগছে, এই কার্বনের লাগছে 2টা, এই কার্বনের 3টা। বদ্ধ শিকল হাইড্রোকার্বনের ক্ষেত্রে দেখো, বদ্ধ শিকলে এখন আর শিকলটা আগের মতো খোলা থাকছে না। 3 কার্বনই নিয়েছি আমি এখানে, কিন্তু শিকলটা বন্ধ। এখন দেখো এই কার্বনে আমি এই 2টা দাগ দিয়ে বন্ধন প্রকাশ পাচ্ছে এবং সেই সাথে তার যোজনী। যেহেতু কার্বনের যোজনী 4, এখানে 2টা দাগ দিয়ে আমি যোজনী বোঝাচ্ছি 2, তার মানে আরও 2টা হাত খালি রয়েছে এবং সেই খালি হাতে 2টা হাইড্রোজেন বসবে। অর্থাৎ এই হাইড্রোজেনের কার্বনের সাথে CH2 হবে। সেই সাথে এই কার্বনে দেখো 2টা হাত, আরও 2টা হাত রয়েছে, এই কারণে আমার 2টা হাত পূরণ করতে হবে হাইড্রোজেন দিয়ে। আবার এই কার্বনের ক্ষেত্রে একইভাবে আরও 2টা হাইড্রোজেন। তাহলে এখন প্রত্যেকটা কার্বনের হাত কয়টা হলো? এই কার্বনের 1টা 2টা দৃশ্যমান, আর হাইড্রোজেনের সাথে আরও 4টা, এই কার্বনেরও 4টা, এই কার্বনেরও 4টা। এবং আমার কার্বনের চতুর্যতাটাও ঠিক থাকলো, এবং এখানে মুক্ত শিকলও না, এবং প্রত্যেকটা শিকল প্রত্যেকটার সাথে যুক্ত। অর্থাৎ এই শিকলটা যদি আমি লম্বাভাবে লিখি তাহলে আমি এটা লিখতে পারি, আমার এটা যদি আমি বদ্ধভাবে লিখি তখন আমি এভাবে লিখব। তো মুক্তভাবে লিখলে এই যৌগটার নাম হচ্ছে, 3 কার্বনের যৌগগুলোর নাম হয় প্রোপেন। আর এটা যেহেতু আমাদের একটা বদ্ধ শিকল, এর নাম হচ্ছে সাইক্লোপ্রোপেন। তাহলে তোমরা একটু খাতায় নামটা লিখে নাও। এর নাম হচ্ছে সাইক্লোপ্রোপেন, আর এই যৌগটার নাম হচ্ছে শুধু প্রোপেন, কারণ এটা কোনো সাইকেলের মধ্যে নেই, এটা মুক্ত শিকল অবস্থায় রয়েছে, এই কারণে শুধু প্রোপেন। আর এই যৌগটার নাম হচ্ছে আমার সাইক্লোপ্রোপেন। এরপরে আসো, মুক্ত শিকল হাইড্রোকার্বনকে যদি আমরা ভাগ করি, সেটাকে 2 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সম্পৃক্ত, আর একটা হচ্ছে অসম্পৃক্ত। তো সম্পৃক্ত আর অসম্পৃক্ত এই 2টা কিন্তু মুক্ত শিকলের একটা প্রকারভেদ। আমি বদ্ধ শিকলের সাথে তোমাদের সম্পৃক্তের একটা মিল দিয়ে উদাহরণটা দিলাম। তো এই মুক্ত শিকলের উদাহরণ যদি বলা হয়, তোমরা এই 2টা উদাহরণের মধ্যে যে কোনো 2টা উদাহরণ ব্যবহার করতে পারো। আর আমাদের বদ্ধ শিকলের ক্ষেত্রে সাইক্লোপ্রোপেন, সাইক্লোবিউটেন, আরও বইয়ে আরও কতগুলো উদাহরণ আছে, সেগুলো ব্যবহার করবে। তো সম্পৃক্ত এবং অসম্পৃক্তের মধ্যে পার্থক্য কি? খেয়াল করো, এখানে যে কার্বনগুলো আছে এবং এই বদ্ধ শিকলে যে কার্বনগুলো ছিল, সবগুলা কার্বনে বন্ধন কিন্তু একটা ছিল। দেখো এই কার্বনের সাথে কোনো দ্বিবন্ধন বা ত্রিবন্ধন নেই, অর্থাৎ এই দাগগুলো দিয়ে আমি প্রত্যেকটা বন্ধন বোঝাচ্ছি। এখানে দেখো CH2, এখানে এই ইথিন অণুর মধ্যে দ্বিবন্ধন প্রকাশ পাচ্ছে। আমি এখানে 2টা দাগ দিয়েছি, এটা দিয়ে বোঝাচ্ছে দ্বিবন্ধন। এখানে 3টা দাগ দিয়েছি, এটা দিয়ে বোঝাচ্ছে ত্রিবন্ধন। তাহলে একটা দাগ দিয়ে কি বোঝায়? একক বন্ধন। তাহলে আমাদের একটা দাগে হচ্ছে একক বন্ধন, 2টা দাগ থাকলে দ্বিবন্ধন, আর 3টা থাকলে ত্রিবন্ধন। আর সম্পৃক্ত আর অসম্পৃক্তের মধ্যে আমাদের মেইন জিনিসটাই হচ্ছে, সম্পৃক্ততে কোনো ধরনের দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন থাকবে না, কিন্তু অসম্পৃক্তের মধ্যে আমাদের দ্বিবন্ধন এবং ত্রিবন্ধনের উপস্থিতি থাকবে। তাহলে তোমাদের এখান থেকে অ্যালিফেটিক হাইড্রোকার্বনের প্রকারভেদটা পড়বে, মুক্ত শিকল এর উদাহরণ পড়বে, সম্পৃক্ত এবং অসম্পৃক্তের উদাহরণগুলো পড়বে, বদ্ধ শিকলের অনেকগুলো উদাহরণ রয়েছে, সবগুলো উদাহরণ তোমরা পড়ার চেষ্টা করবে। এবার আসো অ্যারোমেটিক হাইড্রোকার্বন। অ্যারোমেটিক হাইড্রোকার্বনের উৎপত্তিটা যদি দেখি, গ্রিক শব্দ
অ্যারোমা থেকে অ্যারোমেটিক শব্দটি এসেছে। অ্যারোমেটিক শব্দের অর্থ হলো সুগন্ধ। প্রথমে যে অ্যারোমেটিক যৌগগুলো পাওয়া গিয়েছিল সেগুলো ছিল সুগন্ধযুক্ত, তাই এ ধরনের নামকরণ করা হয়েছে। অ্যারোমেটিক যৌগে যেমন হচ্ছে বেনজিন, ন্যাপথলিন, এগুলো হচ্ছে অ্যারোমেটিক যৌগের উদাহরণ। অ্যারোমেটিক যৌগগুলো সাধারণত আমরা যেমন অ্যালিফেটিক হাইড্রোকার্বনে মুক্ত শিকল পড়লাম, বদ্ধ শিকল বললাম। তোমাদের মনে প্রশ্ন আসতে পারে অ্যারোমেটিক হাইড্রোকার্বনটা তাহলে কীরকম? অ্যারোমেটিক হাইড্রোকার্বনটা অনেকটা সমতলীয় একটা যৌগ। এগুলোতে একান্তর দ্বিবন্ধন থাকে, অর্থাৎ পর্যায়ক্রমে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে, অর্থাৎ দুইটা কার্বনের মাঝখানে কোনো দ্বিবন্ধন নেই। এর পরের দুইটা কার্বনে একটা দ্বিবন্ধন থাকবে, এর পরের দুইটাতে আবার থাকবে না, এর পরের দুইটাতে আবার দ্বিবন্ধন থাকবে। এটা কি বলা হচ্ছে? একান্তর দ্বিবন্ধন। এবং তারপর এভাবে দ্বিবন্ধন এবং একক বন্ধন থাকবে। দ্বিবন্ধন এবং একক বন্ধনটা পর্যায়ক্রমে আসতে থাকবে বলে এটাকে একান্তর দ্বিবন্ধন বলে। এবং সাধারণত 5, 6 কিংবা 7 সদস্যের একটা সমতলীয় যৌগ হয় এ ধরনের অ্যারোমেটিক যৌগগুলো। যদি একটু উদাহরণগুলোর দিকে খেয়াল করো, বইয়ে খুব সুন্দরভাবে ছবিগুলো দেওয়া আছে। তোমাদেরকে আমি প্রথমেই বলেছিলাম কার্বনের যোজনী 4। হাইড্রোকার্বনের এই চ্যাপ্টারটা পড়তে গিয়ে বিভিন্ন সংকেত আঁকতে হবে তোমাদেরকে, বিভিন্ন ধরনের বিক্রিয়া লিখতে হবে। সব বিক্রিয়াতে এটা খেয়াল রাখবে, দ্বিবন্ধন দিয়ে হোক, ত্রিবন্ধন দিয়ে হোক, যেভাবেই হোক কার্বনের যোজনী তোমাকে 4 ঠিক রাখতে হবে। তাহলে দেখো, এই যে কার্বনটা রয়েছে, এই কার্বনের একটা যোজনী চলে গেল হাইড্রোজেনের সাথে, আরেকটা যোজনী চলে গেল পার্শ্ববর্তী কার্বনের সাথে, চলে গেল 2টা, আর থাকে কয়টা? 2টা। এই 2টা যোজনী সে এই কার্বনের সাথে। আবার এই কার্বনে দেখো, এইখানে একটা হাইড্রোজেন, এখানে পাশের কার্বনের সাথে একক বন্ধন, এই কার্বনের সাথে তার দ্বিবন্ধন। এই কার্বনকে আবার দেখো, এখানে হাইড্রোজেনের সাথে একটা, পাশের কার্বনের সাথে একক বন্ধন, এই কার্বনের সাথে দ্বিবন্ধন। এভাবে যদি আমি 6টা কার্বনকেই চিন্তা করি, 6টা কার্বনের হাত 4টা। এবার খেয়াল করো, আমি যে বলেছিলাম তোমার অ্যারোমেটিক যৌগগুলো 5, 6 এবং 7 সদস্যের হবে। এখানে দেখো 5 কার্বনে 1, 2, 3, 4, 5, 6, 6টা কার্বন রয়েছে। 6টা কার্বনের আমাদের যোজনীগুলোকে পূর্ণ করার জন্য হাইড্রোজেনও আছে 6টা। এখন দেখো, দ্বিবন্ধনগুলোকে একান্তর বলা হয়েছে। একান্তর বলা হয়েছিল এ কারণে যে কার্বনের মাঝখানে 2টা পাশাপাশি কার্বনের মধ্যে যে একক বন্ধন থাকে এবং পরবর্তী কার্বনে একটা দ্বিবন্ধন থাকবে, এরপরে একটা একক বন্ধন, এরপরে হচ্ছে আবার দ্বিবন্ধন, এরপরে আবার একক বন্ধন, আবার দ্বিবন্ধন। অর্থাৎ পাশাপাশি 2টা কার্বনে কখনো দ্বিবন্ধন থাকবে না, একক বন্ধন এবং দ্বিবন্ধনের মাঝখানে থাকবে। দেখুন, এই বেনজিন যৌগটাই আমরা এভাবে লিখতে পারি। তো এইভাবে কেন লিখতে পারি? এই যে হাইড্রোজেনগুলো রয়েছে, হাইড্রোজেনগুলো তুমি দেখাতেও পারো, নাও দেখাতে পারো। আর কারণ আমরা জানি যে কার্বনের যেই শিকলগুলো হয়, সাধারণত কার্বনের শিকলগুলোতে পাশে কার্বন থাকবে এবং কার্বনের যোজনীকে ফিল আপ করার জন্য হাইড্রোকার্বনে অবশ্যই হাইড্রোজেন থাকবে, অন্য কোনো ধরনের যৌগ এখানে উপস্থিত থাকে না। এই কারণে আমি খুব নিশ্চিন্তে এখানে প্রতিটা কর্ণ, এই একটা কর্নারকে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে 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 6 কোণায় 6টা কার্বন, একটা কার্বন পরপর পার্শ্ববর্তী 2টা কার্বনের দ্বিবন্ধন, একটা বাদ দিয়ে আবার দ্বিবন্ধন, একটা বাদ দিয়ে আবার দ্বিবন্ধন, আর হাইড্রোজেনগুলো দেওয়ার কোনো প্রয়োজন নেই। আবার ঠিক ন্যাপথলিনের দেখো, 2টা বেনজিন চক্র যখন একসাথে হয়ে যাচ্ছে তখন হয়ে যাচ্ছে আমাদের ন্যাপথলিন। দেখো, 2টা বেনজিন চক্র যখন পাশাপাশি দিয়ে দিচ্ছি, এক্ষেত্রে যেটা হয়, যখন বেনজিন চক্র 2টাকে দিয়ে দিচ্ছি তখন এই মাঝখানের যে কার্বনটা থাকে তখনও দেখো কার্বনের হাত কিন্তু 4টা, এখানে 2টা, 1, 2, 3, 4, এই কার্বনেও 2, 3, 4, এভাবে করে তার 4টা হাত সবসময় ফিল আপ থাকে। এবং এখানে আমার কার্বন সংখ্যা কয়টা তাহলে গণে নিই? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। ন্যাপথলিনে আমার 10 কার্বন, 10টা কার্বনের জন্য যোজনী মিলাতে গিয়ে আমার হাইড্রোজেন লাগে 8টা, আর অ্যারোমেটিক যৌগ বেনজিনের ক্ষেত্রে 6টা কার্বনের হাত মিলাতে গিয়ে আমার হাইড্রোজেন দিতে হয় 6টা। অর্থাৎ তোমাকে খেয়াল রাখতে হবে এখানে একটা সমতলীয় চক্র হবে এবং চক্রের ভিতরে একান্তভাবে দ্বিবন্ধন থাকবে। এই জিনিসটা সেট আপ করার পরে বাকি কার্বনের যে হাতগুলো থাকবে সেই হাতগুলো সবসময় হাইড্রোজেন দিয়ে ফিল আপ করতে হবে। এই হলো আমাদের অ্যারোমেটিক যৌগ। অ্যারোমেটিক যৌগ থেকে প্রশ্ন আসে, অ্যারোমেটিক যৌগের ন্যাপথলিনের গঠন আঁকতে বলা হয়ে থাকে, অনেক সময় বেনজিনের গঠনটা আঁকতে বলা হয়। অ্যারোমেটিক শব্দের উৎপত্তি কোথা থেকে এসছে, গ্রিক শব্দ অ্যারোমা শব্দের অর্থ কী, এই ধরনের ছোটো ছোটো প্রশ্ন আসে এখান থেকে। এবার আসলে সমগোত্রীয় শ্রেণী বা হোমোলোগাস সম্পর্কে যদি আলোচনা করি, এটা আজকের ক্লাসে আমাদের লাস্ট আলোচনার বিষয়। সমগোত্রীয় শ্রেণী যে সকল জৈব যৌগের কার্যকরী মূলক একই হওয়ার কারণে তাদের ভৌত এবং রাসায়নিক ধর্মের যথেষ্ট মিল পাওয়া যায়
তাদেরকে একই শ্রেণীভুক্ত হয়। অর্থাৎ আমরা এতক্ষণ যে অ্যালিফিটিক এবং অ্যানোফিটিক হাইড্রোকার্বনগুলো পড়লাম, এগুলোর মধ্যে দেখা যায় অনেকগুলো অ্যালিফিটিক হাইড্রোকার্বনের বৈশিষ্ট্য একই রকম, অনেকগুলো অন্যরকম, অনেকগুলোর আবার বৈশিষ্ট্যগুলোর মধ্যে কিছুটা মিল পাওয়া যায়। এই যে আমি বৈশিষ্ট্য আকারে মিল পেয়ে এদেরকে যে আমি ভাগ করলাম, এই ভাগ করাটাকে সমগোত্রীয় শ্রেণী বলা হয়। যেমন তোমরা ক্লাস 10-এ পড়ো, তোমাদের নিচের শ্রেণী হচ্ছে 9, এর উপরের শ্রেণী হচ্ছে একাদশ। তাহলে তোমাদেরকে আমি কোন ধরনের শ্রেণী হিসেবে, তোমাদের মেধা অনুযায়ী তোমরা পরীক্ষা দিচ্ছ, উত্তীর্ণ হচ্ছ, সেই হিসাবে আমি তোমাদেরকে এই শ্রেণীতে ভাগ করে নিচ্ছি। দশম শ্রেণী, নবম শ্রেণী, একাদশ শ্রেণী, এভাবে করে ভাগ করা হচ্ছে। এখন প্রতিটা ক্লাসের ছেলেও থাকে, মেয়েও থাকে। তাহলে আমি কিভাবে চিনব এটা দশম শ্রেণীর স্টুডেন্ট, দশম শ্রেণীর তুমি হচ্ছে ছেলে, আবার দশম শ্রেণীর তুমি হচ্ছে মেয়ে। ঠিক তেমনিভাবে সমগোত্রীয় শ্রেণীগুলোকে, আমাদের যেই হাইড্রোকার্বন যে যৌগগুলো আছে সেই যৌগগুলোকে আমরা এভাবে বিভিন্ন ধরনের শ্রেণীতে ভাগ করব, এবং প্রত্যেকটা শ্রেণীর একটা সাধারণ বৈশিষ্ট্য থাকবে, এবং যেটা দিয়ে আমি একজনকে যেভাবে মূল্যায়ন করব, ধরে নিব ক্লাসের সবাই, বাকি সবাই একই রকম। আবার কার্যকরীমূলক দিয়ে আমি যখন সেই ক্লাসে ঢুকলাম, কার্যকরীমূলকটা দেখিয়ে আমি বুঝে ফেলবো এখানে 2 ধরনের কার্যকরীমূলকের যোগ আছে বা 5 ধরনের আছে। অর্থাৎ কার্যকরীমূলক হলো এমন একটা জিনিস যেটা দিয়ে আইডেন্টিফাই করা যায় যে আসলে এই যৌগটা কী। সমগোত্রীয় শ্রেণী দিয়ে আমি ভাগ করে নিলাম যে এইটা হচ্ছে এই শ্রেণীর মধ্যে পড়ে, এর মধ্যে এই বৈশিষ্ট্যগুলো থাকতেও পারে, নাও থাকতে পারে, মিল থাকতেও পারে, নাও থাকতে পারে। কিন্তু কার্যকরীমূলক দিয়ে আমি এটা নিশ্চিত হয়ে যাচ্ছি যে এই যৌগটার মধ্যে এই বৈশিষ্ট্য থাকবেই। তাহলে যে সকল যৌগের কার্যকরীমূলক একই হওয়া সত্ত্বেও তাদের ভৌত এবং রাসায়নিক ধর্মের মিল থাকে, কার্যকরীমূলকটা একই এবং ভৌত এবং রাসায়নিক ধর্মের মিল থাকে, তাদেরকে আমরা একই শ্রেণীভুক্ত করতে পারি, এবং তাদেরকে বলা হচ্ছে সমগোত্রীয় শ্রেণী। এবং সমগোত্রীয় শ্রেণীর সবাইকে একটা সাধারণ সংকেত দিয়ে প্রকাশ করা হয়। যেমন অ্যালকেন শ্রেণীর সকল যৌগকে CnH2n+2 সংকেত দিয়ে প্রকাশ করা যেতে পারে। নিচে সমগোত্রীয় শ্রেণীর আমাদের একটা চার্ট দেওয়া হয়েছে, এবং এই চার্ট অনুযায়ী আমরা যদি খেয়াল করি, দেখো অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকোহল, অ্যালডিহাইড এবং কার্বক্সিলিক অ্যাসিড। এখন আমি যদি তো সাধারণ সংকেতের ক্ষেত্রে দেখি, CnH2n+2, অ্যালকিনের সংকেত এটা, অ্যালকাইনের হচ্ছে CN2n-2, অ্যালকোহলের হচ্ছে CnH2n+1, এরপর দেখো সাথে এখন একটা বাড়তি OH হাইড্রোক্সিল মূলক আছে। তাহলে হাইড্রোক্সিল মূলক হলো অ্যালকোহলের সেই কার্যকরী মূলক যার কথা আমরা বলেছিলাম। অ্যালডিহাইড CnH2n+1 CHO, অ্যালডিহাইডের কার্যকরী মূলক হচ্ছে CHO। এবার দেখো অ্যালকেনের সাথে এই দুটার মধ্যে পার্থক্য কী। দেখো এখানে ছিল CnH2n+2, আর এখান থেকে একটা হাইড্রোজেন সরিয়ে গিয়ে একবার হাইড্রোক্সিল মূলক যুক্ত হয়েছে, একবার CHO যুক্ত হয়েছে, এবার কার্বক্সিলিক অ্যাসিড COOH যুক্ত হয়েছে। এবং অ্যালকোহলের কার্যকরী মূলক হচ্ছে OH, অ্যালডিহাইডের হচ্ছে CHO, কার্বক্সিলিক অ্যাসিডের হচ্ছে COOH, যেটা দেখে আমি বুঝবো যে এটা অ্যালকোহল, এটা অ্যালডিহাইড এবং এটা হচ্ছে কিটোন। আর অ্যালকিনের ক্ষেত্রে মনে রাখতে হবে, অ্যালকিন মানেই হচ্ছে কার্বন কার্বন একক বন্ধন। তোমরা খাতায় লিখে রাখতে পারো, অ্যালকেন মানে হচ্ছে কার্বন কার্বন একক বন্ধন, অ্যালকিন মানে হচ্ছে কার্বন কার্বন দ্বিবন্ধন, অ্যালকাইন মানে হচ্ছে কার্বন কার্বন ত্রিবন্ধন। অ্যালকোহল মানে কার্যকরীমূলক OH, অ্যালডিহাইডের কার্যকরীমূলক CHO। খেয়াল রাখবে কার্বনের যোজনী অবশ্যই 4টা ফিল আপ হতে হবে। কার্বক্সিলিক অ্যাসিড মানে হচ্ছে COOH। আর এনের মানগুলা কেমন হবে? এনের মানগুলা আমাদের যে কোনো পূর্ণ সংখ্যা, শূন্য হতে পারে, শূন্য থেকে শুরু করে 1, 2, 3, 4 এভাবে যে কোনো ধরনের পূর্ণ সংখ্যা। এখন দেখো প্রত্যেকটা সমগোত্রীয় শ্রেণীর কতগুলো সদস্য, অর্থাৎ কার্বন সংখ্যা 1 হলে, মানে যখন এনের মান 1 হয় তখন আমি মিথেন পাচ্ছি। তোমরা মানটা বসাবে, মানটা বসিয়ে দেখবে যে C1 যদি বসাই তাহলে H-এর হিসাবে আমরা CH4 পাই। আবার যদি C2 বসাই তখন আমরা 6টা হাইড্রোজেন পাই। প্রোপেন দেখা যায় C3 বসালে হাইড্রোজেন পাবো 8টা, বিউটেন বসালে C4 হাইড্রোজেন পাবো 10টা। অ্যালকিনের ক্ষেত্রে কি হচ্ছে, অ্যালকিনের আমাদের যেহেতু বলেই নিয়েছি অ্যালকিন মানেই হচ্ছে কার্বন কার্বন দ্বিবন্ধন, তার মানে এখানে অবশ্যই 2টা কার্বন থাকতে হবে। তার মানে এর প্রথম সদস্যটাই হচ্ছে C2, অর্থাৎ N-এর মান এখানে N2 দিয়ে শুরু হবে, N2, N3, N4 আরও মান থাকতে পারে। অ্যালকাইনের রয়েছে, অ্যালকাইনের ক্ষেত্রেও যে ত্রিবন্ধন, পাশাপাশি 2টা কার্বনের ত্রিবন্ধন থাকবে, এ কারণে প্রথম সদস্যটা N2 দিয়ে শুরু হবে।
অ্যালকোহলের ক্ষেত্রে প্রথম সদস্যটা আবার সেই 1 দিয়ে শুরু হবে, অ্যালডিহাইডেও 1 দিয়ে এবং কার্বক্সিলিক অ্যাসিডেও 1 দিয়ে। তোমরা যেটা করবে এই সূত্রটার মধ্যে প্রতিটা মান বসাবে, যেমন অ্যালকিন এবং অ্যালকাইনে তুমি 2 দিয়ে শুরু করবে, আর বাকিগুলোতে সবগুলোতে 1 দিয়ে মান বসিয়ে প্রত্যেকটা অ্যাসিডের নামগুলো এখানে যেগুলো উদাহরণ দেওয়া আছে সেগুলো তুমি নিজে বের করবে। বের করে এই নামগুলো আস্তে আস্তে একটু বারবার প্র্যাকটিস করলে তোমরা পারবে। এবার যদি ধরো আমরা একটু চিত্র এঁকে দেখাই, ইথিনটাকে আমি ইথিনের যদি সূত্রে বসাই তাহলে দেখো CnH2n H2n এ হচ্ছে আমাদের অ্যালকিনের সাধারণ সংকেত। তাহলে আমরা একটু দেখি অ্যালকিনের সাধারণ সংকেতে আমি পাচ্ছি কিনা। অ্যালকিনের সাধারণ সংকেত নিলাম, অ্যালকিনে বলে নিয়েছি অ্যালকিনের সবসময় প্রথম সদস্যটা N2 দিয়ে হবে। N2 দিয়ে যদি হয় তাহলে দেখো N এর মান আমি 2 বসালাম, C2H2 × 2, তাহলে কি দাঁড়াচ্ছে C2 2 দুগুণে 4 C4। এখন আমি এই যৌগটা আঁকবো কীভাবে, আগেই বলে নিয়েছি অ্যালকিন মানেই হচ্ছে দ্বিবন্ধন। অ্যালকিন মানে যদি দ্বিবন্ধন হয় তাহলে আমাকে প্রথমেই যেটা করতে হবে দুইটা কার্বন পাশাপাশি রেখে দ্বিবন্ধন দিয়ে দিতে হবে। এবার আমি তোমাদেরকে আগেই বলেছি হাইড্রোজেন কার্বনের হাত হচ্ছে 4টা, তাহলে 2টা হাত যদি চলে যায় প্রত্যেকটা কার্বনের আরও 2টা হাত থাকে, পাশাপাশি 2টা হাত আমি দিতেই পারি এবং প্রত্যেকটা হাতে একটা করে হাইড্রোজেন দিয়ে দেব। তাহলে এটা হয়ে গেল আমার C2H4, ঠিক আছে। ঠিক তেমনিভাবে আমি অ্যালকাইনের ক্ষেত্রেও বানাতে পারি। ধরো অ্যালকাইনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n-2, তাহলে আমি প্রথম সদস্যটার জন্য যদি 2 মান বসাই C2H2 × 2 - 2, অর্থাৎ কী দাঁড়াচ্ছে 4 থেকে আরও 2টা চলে যাবে, C2 2 দুগুণে 4, 4 থেকে -2 হলে তাহলে H2 থাকে। এবার খেয়াল করো অ্যালকাইন যেটা আমরা লিখছি, অ্যালকাইন মানেই হচ্ছে ত্রিবন্ধন, আর অ্যালকিন মানে হচ্ছে আমাদের দ্বিবন্ধন, ঠিক আছে। তাহলে অ্যালকাইন যদি ত্রিবন্ধন হয় এই C2H2 এর সংকেতটা আমরা কীভাবে লিখব, 2টা কার্বন পাশাপাশি দিয়ে দিব, ত্রিবন্ধন দিয়ে দেব। এবার দেখো কার্বনের 3টে হাত তো হয়ে গেছে, আর বাকি থাকে শুধু একটা হাত, সেটা হাইড্রোজেন দিয়ে দিলাম, আর বাকি থাকছে একটা হাত। এই হলো আমার C2H4, যেটা নাম কি ছিল সবাই একটু বইয়ে দেখো, ইথাইন, আর C2H4 এর নাম ছিল ইথিন। ঠিক তেমনিভাবে তোমরা বাকি সব সংকেতগুলোর একটু চিত্র আঁকার চেষ্টা করবে এবং আজকের ক্লাসের এই পড়াগুলো দ্রুত শেষ করে পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।